শান্তিপুর গ্রামে জমিদার রঘুনাথ সিং তার স্ত্রী সরলা আর দুই মেয়ের সঙ্গে থাকতেন। বড় মেয়ে নাজ আর ছোট মেয়ে মুস্কান। নাজ বসে বই পড়ছিল। তখন সরলা ভালোবাসা দিয়ে বলল, আমাদের মেয়ে তো সত্যিই আমাদের নাম উজ্জ্বল করবে গো। দেখো কত মন দিয়ে পড়ছে। হ্যাঁ, আমিও তাই ভাবি সরলা। নাজের মতো মেয়ে সবারই পাওয়া উচিত, বুদ্ধিমান আর নম্র। এই মুস্কান কোথায়? আরও পড়াশোনা করছে না কেন? ও রান্নাঘরে খাবার বানাচ্ছে। এবার আবার ও মহারানী পরীক্ষাতে ফেল করেছে। প্রতিবার একই জিনিস, পড়াশোনায় মন দেয় না। কোনো ট্যালেন্টই তো নেই। এর ভবিষ্যৎ কি হবে? তখনই মুস্কান রান্নাঘর থেকে বেরিয়ে এসে বলে, মা, আমি রান্নাঘরের সব কাজ শেষ করে দিয়েছি। আমি কি এখন পড়াশোনা শুরু করতে পারি? আরে পড়ে তুমি কি করবে? যতবার বসেছো ততবারই তো ফেল হয়েছে। মা বাবা, এইবার আমি পুরাই চেষ্টা করব এবং পরীক্ষায় ভালো নম্বর আনব। রঘুনাথ সিংয়ের চেহারা রাগান্বিত হয়ে গেল। তার কণ্ঠে রাগ আর অপমানের আওয়াজ ছিল। চেষ্টা করলেই কিছু হয় না। তোমার বারবার পরীক্ষায় ফেল হওয়ার কারণে আমাদের সবাইয়ের সামনে অনেক লজ্জা সহ্য করতে হয়। যদি এইবারও আবার তুমি ফেল হলে আমরা তোমাকে বাড়ি থেকে বের করে দেব। এই কথা সুমনের মনে যেন কোনো ছুরির মতো ঘা দিল। তার পায়ের তলার মাটি সরে গেল। পরের দিন দুপুরের সময় ছিল। নাজ আর মুস্কান বাড়ির দিকে ফিরছিল। রাস্তার মোড়ে গ্রামের কিছু মহিলারা পানি ভরছিল আর একে অপরের সঙ্গে গল্প করছিল। তাদের চোখ পড়তেই মুস্কানের ওপর। তাদের কণ্ঠস্বর আরও তীব্র হয়ে উঠল। আরে দেখো, জমিদারের ছোট মেয়ে যাচ্ছে, যে তো প্রতি বছর পরীক্ষায় ফেল হয়। অভাগা মেয়েটা পড়াশোনায় মোটেই ভালো নয়। শেষ পর্যন্ত কতদিন বাড়ির বোঝা হয়ে যে থাকবে। কিন্তু মুস্কানের কি? সে তো সবসময় চুপচাপ থাকে। মনে হয় না তারা একে অপরের বোন। একই ঘরে বড় হলেও কত পার্থক্য দেখা যায় দুইজনের মধ্যে। মুস্কানের পা নিজে থেকেই ধীরে ধীরে চলল। তার মাথা নেমে এলো, চোখ ভেজে উঠল। ওই নারীদের কথা মুস্কানের হৃদয়ে যেন কাটার মতো আঘাত করল। দিদি, আমার ব্যাপারে সকলে এমন কেন বলে? মানুষের কথায় মন দিস না মুস্কান। চল বাড়ি চল, দেরি হয়ে যাচ্ছে আমাদের। কিছুক্ষণ পর দুই বোন বাড়ির কাছে পৌঁছালো। দরজার ভিতরে পা রাখতেই মুস্কান আরাম করে শ্বাস নিতে চেষ্টা করল। কিন্তু এই আরাম বেশিক্ষণ থাকল না। এসে গেছো তোমরা দুজন? নাজ, তুই গিয়ে হাত মুখ ধুয়ে নে, তারপর খেতে বসবি। আর তুই মুস্কান, আগে রান্নাঘরে গিয়ে সবজি কাট, তারপর উঠোনে ঝাড়ু দিতে হবে। মা, আমি স্কুল থেকে এখনই এসেছি। একটু বিশ্রাম করতে দাও, তারপর সব কাজ করে দেব। বিশ্রাম? পড়াশোনা তো হয় না, এখন আবার কাজ থেকেও পিছু হটছিস। আরে পড়াশোনা না হয় তো ঠিক, কাজ করা ভালো করে শিখে নে। না হয় শ্বশুরবাড়িতে তো তোর মা বাবার মুখে চুনকালি দিবি। হ্যাঁ মা, আমি এখনই সব কাজ করে দিচ্ছি। সন্ধ্যা হয়ে এলো। কিছুক্ষণের মধ্যেই রঘুনাথ বাজার থেকে ফিরে এলো। তার হাতে কাপড় ভর্তি ব্যাগ ছিল। এসেছো? এত দেরি কেন? বাজার থেকে কি এনেছো গো? দুই মেয়ের জন্য শীতের কাপড় নিয়েছি। ঠান্ডা বাড়ছে তো। নাজ আর মুস্কান পাশেই দাঁড়িয়েছিল। নাজের মুখে একটু কৌতূহল ছিল। মুস্কান শুধু চুপচাপ সবাইকে দেখছিল, কোনো আশা না নিয়ে। কিছুক্ষণ পর রঘুনাথ ভিতরে চলে গেল। ওর যাওয়ার সঙ্গে সঙ্গে সরলার মুখে হাসি ফুটে উঠল। এই নাও নাজ, এটা তোমার জন্য। ধন্যবাদ মামা। মা, বাবা আমার জন্য কি এনেছেন? তোর জন্য এখন কিছু নেই। হ্যাঁ, কিন্তু মা, বাবা তো বললেন দুজনের জন্য এনেছেন। তাহলে? বলেছেন, কিন্তু তোকে এখন কিছুই দেব না। যখন তুই পরীক্ষায় পাশ করবি তখন পাবি। ভালো ফল ছাড়া কিছুই পাবি না। বারবার ফেল হয়ে পুরস্কারের আশা করিস না। ঠিক তখনই নাজ এক ধাপ এগিয়ে এসে বলল, তুমি সুমনের সাথে সবসময় এভাবে কেন আচরণ করো? ও তো চেষ্টা করছে, তাই না? আর ঠান্ডা তো সবারই লাগে। নাজ, তুমি এর মধ্যে বলো না। নাজ চুপ হয়ে গেল, কিন্তু মুখ থেকে হাসি আর দেখা ছিল না। মুস্কানের চোখে জল উঠে এলো। সে কিছু না বলে মাথা নিচু করে নিল। রাত গভীর হতে থাকল। বাড়ি একদম নীরব ছিল। সবাই ঘুমিয়ে পড়েছে। মুস্কান চুপচাপ মাটিতে বসে নিজের বই খুলতে চেষ্টা করছিল। তখনই নাজ এসে বলল, আরে মুস্কান, তুই এখনো জাগছিস? ঘুম আসছিল না দিদি, ভাবলাম একটু পড়ি। আজ যা হলো, মায়ের ওই আচরণটা আমার ভালো লাগেনি।
আমি জানি তুই চেষ্টা করছিস, শুধু পরিস্থিতি তো তোর বিরুদ্ধে। জানো দিদি, কখনো কখনো মনে হয় আমি এই বাড়িতে শুধু একটা বোঝা, না রং ভালো না পড়াশোনায় তেজ, তবুও আমি একটা সুযোগ চাই। নিজেকে ছোট মনে করিস না, প্রত্যেকের গতি আলাদা। আর মনে রাখ, পরিশ্রম কখনো বৃথা যায় না। যদি এবারও আমি পাশ না হই, মা যা বলেছে সেটা সত্যি করে দেখাবে। মুস্কানের চোখে বিষাদ ছিল। বই হাতে থাকলেও মন পড়াশোনায় নেই। ভবিষ্যতের ভয়ে সে যেন বেঁধে পড়েছিল। পরের দিন নাজ আর মুস্কান স্কুলে বেরিয়ে পড়ে, আর রঘুনাথও নিজের কাজে চলে যায়। তখনই সরলার বাড়িতে গ্রামের কিছু মহিলা আসে। এক মহিলা হাসতে হাসতে বলল, কিন্তু মুস্কানের কি? সে তো সবসময় চুপচাপ থাকে। মনে হয় না তারা একে অপরের বোন? একই ঘরে বড় হলেও কত পার্থক্য দেখা যায় দুইজনের মধ্যে। মহিলাদের কথা শুনতে শুনতে সরলার মুখ বদলে যেতে লাগল। সে অনুভব করতে লাগল যেন মুস্কান ওইটা তার লজ্জার কারণ। সে বাহির থেকে শান্ত দেখাচ্ছিল, কিন্তু ভেতরে ভেতরে তার রাগ বেড়েই যাচ্ছিল। হ্যাঁ, বড় হওয়ার কারণে দায়িত্ববোধও আছে। আমি ওটাই বলি, নাজ কখনো আমাকে অভিযোগ করার সুযোগ দেয় না, কিন্তু মুস্কানকে বোঝানো যায় না যে জীবন কোনো খেলা বা মজা নয়। কিছুদিন পরে পরীক্ষার ফলাফল এলো। নাজ পাশ করেছে ভালো নম্বর নিয়ে, আর খারাপ ভাগ্য হিসেবে মুস্কান ফেল করেছে। দেখলে তো, যেটা ভয় করছিলাম তাই হলো। কতবার বুঝিয়েছি তাকে, কিন্তু ও কখনো পরিশ্রম করেনি। মুস্কান, এটা ঘর, কোনো খেলার মাঠ নয়। একই ছাদের নিচে থেকেও নিজের বোনকে দেখে কিছু শেখনি তুমি? বাবা, আমি সত্যি চেষ্টা করেছিলাম। চেষ্টা? ব্যর্থ মানুষরা সবসময় এমন অজুহাত দেয়। আজ গোটা গ্রামে আমার লজ্জা করিয়ে দিয়েছ তুমি। মা, এবার মুস্কানকে ক্ষমা করে দাও। সে পরের বার অবশ্যই চেষ্টা করবে। নাজ, তুমি এর মধ্যে বলো না। এর কারণে তুমিও বদনাম হয়ে যাচ্ছ। আমাকে আরেকটা সুযোগ দাও মা। রঘুনাথ চুপচাপ সব দেখছিল। তার নীরবতাও মুস্কানের জন্য একটা শাস্তির মতো ছিল। সরলা দরজার দিকে ইঙ্গিত করে বলল, কোনো সুযোগ নেই। এই বাড়িতে ব্যর্থ মানুষের জন্য জায়গা নেই। এক্ষুনি এই বাড়ি থেকে চলে যা, আর কখনো ফিরে আসবি না। মুস্কানের দুনিয়া যেন এক মুহূর্তেই ভেঙে পড়ল। চোখের জল নিয়ে সে আস্তে আস্তে বাইরের দিকে এগিয়ে গেল। নাজের নিঃশ্বাস আটকে গেল, কিন্তু সে কিছু বলতেই পারল না। চোখে জল নিয়ে মুস্কান চুপচাপ হাঁটতে লাগল, আর একদম ঘন জঙ্গলে পৌঁছে গেল। জঙ্গলের পথ যেন তার নীরবতা বুঝতে পারছিল। হে আমার সৃষ্টিকর্তা, যদি ভাগ্যই এমন হয়, তাহলে আমাকে ওই বাড়িতে জন্ম দেওয়ার কী দরকার ছিল? ভুল সবসময় কেন আমারই হয়? হাঁটতে হাঁটতে সে পুকুরের ধারে এসে পৌঁছল। সেখানে এক বুড়ো মা ঝুঁকে কাপড় পরিষ্কার করছিল। কাঁপতে থাকা হাত আর ক্লান্ত মুখ দেখে মুস্কান সেখানে থেমে গেল। ও বুড়িমা, তোমার কি বাড়িতে কেউ নেই? তোমার অনেক কষ্ট হচ্ছে, তাই না? কি করব গো মেয়ে, বয়স হয়েছে তাই ছেলে বৌমা ঘর থেকে বের করে দিয়েছে। হাতে একটা বাটি দিয়ে বলল, এবার যেখানে মন চায় সেখানে থাক। এখন তো নিজের জামা কাপড় নিজেই ধুতে হবে। আরে, তোমার অবস্থা দেখে দয়া লাগে। মা, তুমি গাছের ছায়ায় বসো, আমি তোমার জামাকাপড় ধুয়ে দিচ্ছি। ছেড়ে দাও মেয়ে, ঠান্ডা লাগবে তোমাকে, আমি নিজেই করে নেব। তাছাড়া তুমি তো প্রতিদিন সাহায্য করতে আসবে না? প্রতিদিন না হলেও আজ তো করতে পারি, তাই না? আচ্ছা, তুমি যখন এত বায়না করছো, তাহলে আমি একটু বসে নিই। তারপর সেই বুড়ো মা একটা গাছের নিচে বসে পড়ে। হাওয়ার হালকা ঠান্ডা স্পর্শের মাঝে মুস্কান কাপড় ধোয়া শুরু করে। বুড়ো মা তাকে দেখতে থাকে যেন তার নিজের মেয়েকে দেখছে, আর মুস্কানের কাছে জিজ্ঞেস করে, মেয়ে, তুমি এখন এই জঙ্গলে একাই কি করছো? মা, আমার মা বাবা আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। তারা বলেছে তাদের বাড়িতে আমার জন্য কোনো জায়গা নেই। মুস্কান আস্তে আস্তে বুড়ো মায়ের কাছে সব কথা বলে দেয়। বলতেই তার চোখ থেকে জল ঝরতে থাকে। বুড়ো মা চুপচাপ শুনতে থাকে। তার চোখও জলে ভিজে যায়।